হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজকে আমরা কিউট রোমান্টিক আর ফানি একটা কোরিয়ান ড্রামার গল্প দেখতে চলেছি। ড্রামাটা এতই সুন্দর, তোমাকে প্রতিটা সেকেন্ড মুগ্ধ করে দেবে। ড্রামার ভিতরে আমরা দেখব একটা সাধারণ গরিব মেয়ে কিউট একটা ছেলেকে ভালোবেসে ফেলে, তবে সে জানতো না তার বয়ফ্রেন্ড কোরিয়ার সব থেকে ধনী লোকের ছেলে। আর ছেলেটা হলো সেই লেভেলের প্লে বয়। সে বহু মেয়ের সাথে রিলেশন করে শুধুমাত্র টাইম পাসের জন্য। মেয়েটা যখন এসব জানতে পারবে তার অবস্থা কেমন হবে? ছেলেটি কি আদেও তাকে ভালোবাসবে, নাকি অন্য মেয়েদের মতো ইউজ করে তাকেও ছেড়ে দিবে? আর ড্রামার ভিতর ফানি সিনের কোনো অভাবই নাই। তো চলো ডিয়ার, আমরা আমাদের আজকের ড্রামার গল্পটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা কোরিয়ার সব থেকে ধনী ফ্যামিলির ছেলে জিহুকে দেখি। সে তার রাশিয়ান গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করছিল। তখনই জিহু মেয়েটাকে বলে, আমি কোরিয়াতে ফিরে যাব, এজন্য চলো আমরা ব্রেকআপ করে নিই। তখন মেয়েটা বলে, মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি এই সপ্তাহের ভিতর তোমাকে আমার বাবার সাথে পরিচয় করে দেওয়ার প্ল্যান করেছিলাম। জিহু বলে, দেখো আমি কখনো রিলেশনশিপ সিরিয়াস নেয়নি, আর তোমার সাথে আমার রিলেশনশিপ রাখা কখনো পসিবল না। মেয়েটি বলে, তুমি কি আমার বাবাকে চেনো? আমার বাবা হলো রাশিয়ার সব থেকে ধনী ব্যক্তি এবং ডেঞ্জারাস মাফিয়া। জিহু বলে, কি বললাম মাফিয়া? মাফিয়ার কথা শুনে জিহুর প্যান্ট ভিজে যায় ভয়ে। তখন মেয়েটা এক পা উঁচু করে জিহুর উপরে উঠে বসে আর বলে, আমাকে ব্রেকআপ করলে আমার বাবা তোমাকে শেষ করে দিবে। জিহু বলে, বোঝার চেষ্টা করো, আমাদের রিলেশনশিপ টিকিয়ে রাখা কখনো সম্ভব না। মেয়েটি তখন গান বের করে বলে, ওকে, আমি যখন তোমাকে পেলাম না আর কারোর হতে দিব না। এটা বলে জিহুকে শুট করে দেয়। তবে ব্যস্তারা কোনোভাবে বেঁচে যায় এবং তার যা পড়া ছিল তাই পরে সে উল্টাপাল্টা ছুটতে থাকে। তবে সে একটা কাছের দরজায় বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। ওই সময় রাশিয়ান গার্লফ্রেন্ড এসে তার দিকে রাইফেল ধরে। জিহু মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিয়ে চোখ বন্ধ করে নেয়। এখানে সিন শিফট হয় আর আমরা আমাদের এই ড্রামার ফিমেল লিডকে দেখি। সে মধ্যবর্তী ফ্যামিলির মেয়ে এবং তার নাম জঙ্গি। সে আমাদেরকে বলে, শালা আমার বাবা এতই মদ খুঁড়ছিল, আমি জন্মের পর মদ খেয়ে আমার বাবা আমার নাম সাজু রেখে দিয়েছিল। সাজু হলো কোরিয়ান একটা ড্রিঙ্কস এর নাম। জঙ্গি বলে, এজন্য আমি কারোর সাথে আমার রিয়েল নাম বলি না, কারণ মানুষ যদি জানে আমার নাম সাজু তাহলে সবাই হাসাহাসি করবে। সে আরো বলে, আমার স্বপ্ন হলো ফ্রান্সে গিয়ে পড়াশোনা করে বড় শেফ মানে রাঁধুনি হওয়া। আমি গত 5 বছর ধরে খেয়ে না ঘুমিয়ে বহু পরিশ্রম করে টাকা জমাচ্ছি, যাতে আমি আমার ফ্রান্সে যাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারি। পরের দিনে দেখি জঙ্গি যখন বাসায় পৌঁছায় তখন তার বন্ধু কিম অফিসে যাচ্ছিল। জঙ্গি তাকে থামিয়ে তার চুলগুলো ঠিক করে দেয়। এরপর সে রুমে আসে। সেখানে তার জন্য কোনো খাবার ছিল না, বরং কিম তার জন্য এত বড় একটা কাজের লিস্ট রেখে গিয়েছিল। আসলে ডিয়ার, কিম হলো জঙ্গির সব থেকে বেস্ট ফ্রেন্ড। সে জঙ্গিকে তার বাসায় থাকতে দিয়েছে, যার বদলে কিম তাকে দিয়ে বহু কাজ করায়। এরপর সে এক এক করে বাসার সমস্ত কাজ শেষ করে। এরপর সে শুয়ে তার নোটবুক দেখে বলে, আমি 5 বছরে 14 লাখ টাকা জমিয়েছি, আর মাত্র 2 লাখ টাকা জমা দিতে পারলে আমি ফ্রান্সে চলে যেতে পারবো। ওদিকে আমরা জিহুকে দেখি, সে কোরিয়ায় চলে এসেছে। এসেই সে তার বাবাকে কল করে। বাবা বলে, জানেমান তুমি কোরিয়ায় চলে এসেছো? জিহু বলে, হ্যাঁ বাবা, আমি তোমার কাছে আসতেছি। বাবা বলে, মোটেও না, আমি এখন মিটিং এ বিজি আছি, তুমি আগে তোমার মায়ের সাথে মিট করো। আসলে তার বাবা জানে জিহু প্রথমে যার কাছে যাবে তার পকেট খালি করবে, এজন্য মিথ্যা বলে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। ওখানে জিহুকে নিতে একটা কার আসে, আর ওই কারে উঠে সে তার মায়ের দিকে রওনা দেয়। এরপর জঙ্গিকে দেখি, খিদায় তার অবস্থা খুবই খারাপ, এজন্য সে একটা চার্চে চলে যায়। তবে প্রার্থনা করার জন্য না, বরং খাওয়ার জন্য, কারণ চার্চে প্রার্থনার পর খাইতে দেওয়া হয়। একটু পরে জিহু ওই চার্চে আসে। আসলে চার্চে যে প্রার্থনা করা ছিল ওটাই জিহুর মা। জিহুর মা জিহুকে দেখে টাসকি খেয়ে যায় আর বলে, এই অপদার্থ খাটাসটা আমার ছেলে, এরা জানতে পারলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। জিহু আস্তে আস্তে জঙ্গির পাশে গিয়ে বসে। জঙ্গি তার দিকে তাকালে জিহু তাকে চোখ মেরে দেয়। এটা দেখে জঙ্গি ভাবে এটা আবার কোন বিচিত্র প্রাণী। প্রার্থনা শেষে জঙ্গি খাবার পায় আর এটা খেয়ে সে জন্মের খুশি হয়। খেয়ে যখন চলে যাচ্ছিল তখন সে তার সামনে চার্চের লোকদের জন্য বহু সেদ্ধ ডিম রাখা দেখে। তখন সে একটা ডিম নিয়ে খাইতে থাকে। পেছন থেকে সে জিহু এবং জিহুর মায়ের কথা শুনতে পায়। মা বলে, তুই এখানে তো দাদার সম্পত্তির ভাগ নিতে চলে এসেছিস তাই না? জিহু বলে, মোটেও না, আমি আসলে তোমাকে প্রচুর মিস করছিলাম, এজন্য ছুটে এসেছি। তবে দাদার মৃত্যুতে আমি আসতে পারিনি, সরি, কিন্তু কথা দিলাম তুমি মারা গেলে আমি যেখানে থাকি না কেন ছুটে আসবো। এটা শুনে তার মা তাকে পিটাতে থাকে, যেটা জঙ্গি ডিম খাইতে খাইতে জানালা দিয়ে দেখছিল। জিহু তখন জঙ্গিকে হাই বলে। এরপর তার মাকে বলে, আমাকে অনেকগুলো টাকা দাও তো। তবে তার মা তাকে টাকা দিতে রাজি হয় না, বলে তুমি এখন পাঙ্কু না মেরে বেড়াই, বিজনেসে হেল্প করো। জিহু তার মায়ের হাত থেকে টাকা কেড়ে নিয়ে বলে, এখন আমার এনজয় করার সময়, এটা বলে সে ওখান থেকে চলে যায়। ওদিকে বাইরে জঙ্গি চুপি চুপি একটা ডিম চুরি করে পকেটে ভরছিল, তবে এটা জিহু দেখে ফেলে। জঙ্গি বলে, বিশ্বাস করো আমি
বেশি নেয়নি, একটা নিছি জাস্ট। তখনই জিহু তাকে অনেকগুলো ডিম দিয়ে বলে, তুমি আমাদের সমস্ত কথা শুনে নিয়েছো তাই না? জঙ্গি বলে, না না, আমি তো কিছুই শুনিনি। জিহু বলে, মনে থাকে যেন তুমি কিন্তু কিছুই শোনোনি। আর হ্যাঁ, ফ্রি ডিম বেশি খেও না, পেট খারাপ হয়ে যাবে। যাওয়ার সময় জিহু বলে, কি অদ্ভুত প্রাণী, নিজেকে কিভাবে কি জানি। এরপর সে ওই এনজিও লোকটির সাথে মিট করে যে জঙ্গিকে কম টাকায় ফ্রান্সে নিয়ে যেতে চায়। সে বলে, তুমি বাকি টাকা নিয়ে এসেছো? তখন জঙ্গি বলে, আর মাত্র 2 লাখ টাকা বাকি আছে। ওই সময় জঙ্গির মা জঙ্গিকে কল করে, তবে সে ফোনটা রিসিভ করে না, কারণ জঙ্গি তার মায়ের টাকা চুরি করে পালিয়েছে, আর ওই টাকা সে ফ্রান্সে যাওয়ার জন্য জমা দিয়েছে। এরপর দেখি জঙ্গি বাসায় গিয়ে শুয়ে শুয়ে বলে, মা আমি খুবই শীঘ্রই সাকসেস হয়ে তোমার কাছ থেকে যে টাকা চুরি করেছিলাম তার ডবল তোমাকে দিয়ে দেব। অন্যদিকে আমরা মিন নামের একটা মেয়েকে দেখি। সেও এক অদ্ভুত প্রাণী, কিছুটা জিহুর মতো। সে ঘুরতে ফিরতে খাইতে হাঁকতে সব জায়গায় সেলফি তোলে। এখানে তার বয়ফ্রেন্ড বলে, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। কথার মাঝে সে তার কথা থামিয়ে দিয়ে খাবারের কিছু সেলফি তোলে। পরে বলে, কি বলছিলে এবার বলো। ছেলেটি বলে, আমি ব্রেকআপ করতে চাই, তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। মিন বলে, ওকে ঠিক আছে ব্রেকআপ। এটা শুনে ছেলেটি রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর মিন মন খারাপ করে একটা সেলফি তোলে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর লিখে, আজ আমার ব্রেকআপ হয়েছে, এই জন্য আমার মনটা অনেক খারাপ। পরে সে পার্লারে যায় আর বলে, আমার ব্রেকআপ হয়েছে, এই জন্য এমন করে চুল কেটে দাও যাতে করে আমাকে দেখে ভদ্র মনে হয়। তবে তার চুলগুলো কাটার আগে সে একটা সেলফি তোলে। লোকটি তাকে তেমন ভাবে চুল কেটে দেয়। সে তার কেটে ফেলা চুলগুলোর ছবি তুলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তখন সে জানতে পারে জিহু কোরিয়াতে এসেছে। এটা শুনে সে তাড়াতাড়ি করে ওই লোকটিকে বলে, সর্বনাশ, আমার বয়ফ্রেন্ড দেশে ফিরেছে, তাড়াতাড়ি করে আমার চুলগুলো লাগাই দাও। লোকটি বলে, লাগাতে গেলে সার্জারি করা লাগবে। ওদিকে জিহু একটা রেস্টুরেন্টে আসে, ওখানে আবার জঙ্গিও পার্ট টাইম জব করে। জিহু এখানে বন্ধুদের সাথে মজা মাস্তি করতে আসে। তার একটা বন্ধু তার ঘড়ি দেখে বলে, বাপরে বাপ, এটা তো লিমিটেড অডিশন, কোরিয়াতে তো পাওয়াই যাবে না, কম করেও 1 কোটি টাকা দাম। তাদের সাইডের রুমে জুহিকে আমরা স্যাড দেখি। তখন এক ওয়েটার বলে, মন খারাপ করো না, আজকে বহু বড় লোকের পোলারা এসেছে, ওরা তোমাকে অনেক টিপ দিবে। এটা শুনে জুহি জম্মের খুশি হয়ে যায়। এরপর সে খুশি হয়ে জিহুদের রুমে অর্ডার নিয়ে আসে। যখন সে চলে যাচ্ছিল তখন সে দেখে ওখানে একটা নোট ফেলানো। জিহুর বন্ধুরা ইশারা করে বলে, ওটা ওঠাও, ওটা তোমার টিপ। এটা শুনে জঙ্গি ওঠাতে যায়। তখনই জিহুর আরেক ফ্রেন্ড বলে, ওই এটা তুমি কি করছো? এটা শুনে বেচারি ভয় পেয়ে যায়। জিহু জঙ্গিকে দেখে চিনতে পারে এটা সেই ওই চার্চের ডিমচোর মেয়েটি। তখন আরেকটি ছেলে বলে, তোমার বয়স কত? জঙ্গি বলে, 23 বছর। তখন তারা সবাই জোরে জোরে হাসতে থাকে আর বলে, দেখলে মনে হচ্ছে 45 বছর বয়স। জঙ্গি তাড়াতাড়ি নোটটা উঠিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ওই সময় জিহুর এক ফ্রেন্ড জঙ্গিকে জোরে ধমক দেয় আর বলে, বিনা পারমিশনে আমাদের টাকা নিয়ে কোথায় ভাগছো? এবং সবাই সিরিয়াস হয়ে জঙ্গির দিকে তাকিয়ে থাকে। এটা দেখে জঙ্গি খুবই ভয় পেয়ে যায়। জিহুর আরেক ফ্রেন্ড বলে, নিয়ে যাও, ওটা আমার টাকা, নিচে পড়ে গিয়েছিল, আমি আবার নিচে পড়ে যাওয়া জিনিস ওঠাই না। এটা শুনে আবারও সবাই জোরে জোরে হাসতে থাকে। এসব কথা শুনে জঙ্গির চোখে পানি চলে আসে। সে গরিব, এজন্য সবাই তাকে নিয়ে মজা ওড়াচ্ছে। এরপর সে চলে যাচ্ছিল। তখনই কেউ দরজা খোলে আর জঙ্গি বাড়ি খেয়ে জিহুর কোলের ভিতরে যেয়ে পড়ে। জিহু বলে, তুমি ওই নোটটি কেন উঠাতে গিয়েছো? জঙ্গি কোনো অ্যান্সার না দিয়ে সরি বলে চলে যায়। এটাতে জঙ্গির জন্য জিহুর একটু মায়া লাগে। জঙ্গি যাচ্ছিল তখন মিনের সাথে তার ধাক্কা লাগে। মিন বলে, ওই গরিব ডিসকাস্টিং মেয়ে, দেখে হাঁটতে পারিস না? এটা শুনে জঙ্গি আরো বেশি হার্ট হয়। এরপর মিন জুহির নিকটে যেয়ে বলে, তুমি কোরিয়াতে এসেছো, আমাকে জানাওনি কেন? জিহু বলে, সারপ্রাইজ। এটা শুনে মিন অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই মিলে খুবই ড্রিঙ্কস করে। মিন জিহুকে জড়িয়ে ধরে। তখন আমরা বুঝতে পারি মিনের উপর জিহুর কোনো ইন্টারেস্ট নাই। সে মিনকে বেস্ট ফ্রেন্ড মনে করে এবং তাকে শাসন করে যাতে মিন খারাপ পথে নেওয়া যায়। তবে মিন জিহুকে মনে প্রাণে ভালোবাসে, সে তাকে বিয়ে করতে চায়। এখান থেকে যাওয়ার সময় মিন জিহুর সাথে জিহুর হোটেলে যাওয়ার জিদ করে। তবে জিহু তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে বলে, সোজা বাসায় চলে যাও। জিহু হোটেলে পৌঁছে গোসল দিয়ে বের হয়। তখন কেউ তার দরজায় নক করে। জিহু দরজা খুলে দেখে এটা মিন। আসলে সে জিহুকে ফলো করতে করতে হোটেল পর্যন্ত চলে এসেছে। জিহু ইরিটেড হয়ে মিনকে জলদি বাসায় যেতে বলে। তখন মিন বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। জিহু তাকে জড়িয়ে ধরে সরি বলে। এরপর যখন মিন ঘুমায় যায়, জিহু তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। পরের দিন সকালে কেউ জঙ্গির বাসার দরজা নক করে। এটাতে জঙ্গি খুবই ইরিটেড হয়। একটু পর সে তার ফ্রেন্ড কিমকে মেসেজ করে আর বলে, তোমার মা তোমার জন্য বহু ভুট্টা পাঠিয়েছে, এত ভুট্টা আমরা দুজন খেয়ে পারবো না, এজন্য আমি কিছু বেচতে যাচ্ছি। জঙ্গির এমন ফানি পিকচার দেখে কিম প্রচন্ড হাসতে থাকে। এরপর দেখি জঙ্গি ওই ভুট্টাগুলো বেচতে নিয়ে যায় আর একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে চিল্লিয়ে চিল্লে বলে, একটা ভুট্টা $2 এবং 2টা নিলে $3। ওই রেস্টুরেন্টে জিহুও বসানো ছিল। আর জঙ্গিকে দেখে চিনতে পারে এটা সে ওই ডিমচোর মেয়েটি এবং তার এমন হার্ডওয়ার্ক
ওয়ার্কিং দেখে জিহু কিছুটা ইমপ্রেস হয়। একটু পর জিহুর ঘুম চলে আসে। আসলে সে এখানে তার মায়ের জন্য ওয়েট করছিল। তখনই জঙ্গি তার নিকটে আসে আর বলে, তুমি ওই ছেলেটা, আমি চিনতে পেরেছি। তুমি আমার ভুট্টাগুলো দেখে রাখো, আমি ওয়াশরুম থেকে আসতেছি। জঙ্গি চলে যাওয়ার পর ওখানে একটা মেয়ে আসে এবং জিহুকে বলে, ভাই ভুট্টা কত করে বেচতেছেন? জিহু বলে, একটা নিলে $2 আর দুইটা নিলে $3। এরপর মেয়েটি টাকা দিয়ে ভুট্টা নিয়ে যায়। এটা বেচতে রেস্টুরেন্টের ম্যানেজার দেখে ফেলে আর তার নিকটে এসে বলে, তোমার লজ্জা করে না রেস্টুরেন্টের সামনে এসব বিক্রি করতে? জিহু বলে, এক্সকিউজ মি, এগুলো আমার না। লোকটি বলে, ফালতু কোথাকার, এটা বলে সমস্ত ভুট্টা নিচে ফেলে দেয় আর জিহুকে অনেক বকাবকি করে ওখান থেকে চলে যায়। এরপর জঙ্গি আসে আর ভুট্টাগুলো নিচে ফেলানো দেখে অনেক চেতে যায়। তুমি দেখে রাখতে পারবে না ঠিক আছে, তবে নিচে ফেলছো কেন? জিহু বলে, ভুট্টার দাম কত? জঙ্গি বলে, $50। জিহু বলে, আমি দিয়ে দিচ্ছি, তবে দয়া করে চিল্লিও না। টাকা দেওয়ার আগে জিহু বলে, আগে ময়লাগুলো সাফ করো, তারপরে টাকা। জঙ্গি বলে, ময়লা কাকে বলছো? তুমি জানো এগুলো জমি থেকে আনা টাটকা ভুট্টা। জিহু বলে, টাটকা হলে তুমি সাথে করে নিয়ে যাও। এটা শুনে জঙ্গি খুশি খুশি টাকাও নেয়, ভুট্টাও কুড়ায় নেয়। রাত্রে জঙ্গি কিমের সাথে বসে ভুট্টা খায় আর বলে, ফ্রান্সে যে আমি এটা করব ওটা করব। কিম বলে, তুমি তো যে আমাকে ভুলেই যাইবা। জঙ্গি বলে, আরে না, আমি কোরিয়াতে মাঝে মধ্যে তোমার সাথে দেখা করতে আসবো। আসলে ডিয়ার, কিম জঙ্গিকে মনে মনে লাইক করে, তবে জঙ্গি সেটা জানে না। পরের দিন জিহুর বড় ভাইয়ের অফিসে একটা বিয়ারের পার্টি চলতেছিল। জিহুর ভাইয়ের অফিসে কিম জব করে, এজন্য সে ওখানে জিহুকে কাজের জন্য নিয়ে আসে। সে এখানে ওয়েটারের কাজ করবে, বদলে তাকে $100 দেওয়া হবে। তবে সারাদিন কাজ করে এখানে এসে ওভারটাইম কাজ করতে গিয়ে জঙ্গির মাথা ঘোরায় আর সে ঘুরতে ঘুরতে সোজা জিহুর পায়ের কাছে যাই পড়ে। জিহু ভয় পেয়ে তাকে ধাক্কা মারলে জঙ্গির হাত কেটে যায় আর সে চিল্লানো শুরু করে। ওই সময় ওখানে জিহুর রাশিয়ান গার্লফ্রেন্ড গুন্ডা নিয়ে জিহুকে ধরতে আসে। ফ্ল্যাশব্যাকে দেখি ওই দিন সে জিহুকে গুলি মারার আগে ওখানে সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলেছিল, এজন্য জিহু বেঁচে গিয়েছিল। রাশিয়ান গার্লফ্রেন্ডকে এদিকে আসতে দেখে জিহু বাঁচার জন্য ডাইরেক্ট জঙ্গিকে কিস করে দেয়। জঙ্গি বেচারা পুরাই টাসকি খেয়ে যায়, কি হচ্ছে এগুলো। এরপর জিহু জঙ্গিকে কিস করতে করতে দূরে নিয়ে যায়। জঙ্গি জিহুকে কেলানি দিতে থাকে আর চিল্লাতে থাকে। জিহু বলে, তুমি রাগ করছো কেন? আমি যখন কিস করছিলাম তখন তো তুমি চোখ বন্ধ করে নিয়েছিলে। তবে জঙ্গি থামে না, প্রচুর খেপেছিল। ওখানে রাশিয়ান গার্লফ্রেন্ড চলে এসেছিল, তাই জিহু জঙ্গিকে কোলে নিয়ে মারে এক দৌড় আর পুনরায় জঙ্গিকে কিস করতে যায়। তবে জঙ্গি এবার তাকে কিস করতে দেয় না। তখনই জিহুর রাশিয়ান গার্লফ্রেন্ড তাকে দেখে ফেলে আর জিহুকে এবং জঙ্গিকে ধরে নিয়ে নিচে যায়। জিহু বলে, এটা আমার রিয়েল গার্লফ্রেন্ড, আমি একে ছাড়া বাঁচবো না। আমি তাকে রিয়েল লাভ করি, সেও আমাকে রিয়েল লাভ করে। রাশিয়ান গার্লফ্রেন্ড বলে, আচ্ছা মেয়েটার ভিতর কি আমার থেকে বেশি দম আছে? চলো তাহলে একটা বাজি হয়ে যাক। সে যদি আমার থেকে বেশি ড্রিঙ্কস করে আমাকে হারাতে পারে তাহলে তোমাকে মুক্ত করে দেব। এটাতে জিহুও রাজি হয়ে যায়। জঙ্গি তো ইংলিশ বোঝে না, এজন্য তাদের ভিতর কি কথা চলতেছিল কিছুই বুঝতে পারেনি। জিহু জঙ্গিকে বলে, এই মেয়েটার সাথে তুমি ড্রিঙ্কস করে জিততে পারলে তোমাকে অনেক টাকা দেওয়া হবে। জঙ্গি বলে, $1,00,000 দিতে হবে। জিহু বলে, ওকে ডান। জঙ্গি বলে, না না, $2,00,000 দিতে হবে। জিহু বলে, ওকে দিব। এরপর ড্রিঙ্কস প্রতিযোগিতা শুরু হয়ে যায়। দুজনে সমানভাবে চলতে থাকে। রাশিয়ান মেয়েটির বেল পড়ে যাচ্ছিল, তখনই জঙ্গি 2 হাতে 2 গ্লাস ড্রিঙ্ক নিয়ে ঢুকায় দেয়। জঙ্গি উইন হয়ে যায় আর রাশিয়ান গার্লফ্রেন্ড বলে, তোমার গার্লফ্রেন্ড সত্যিই তোমাকে অনেক ভালোবাসে, যাও তোমাকে মাফ করে দিলাম। জঙ্গি জিহুর পিছু ছাড়ে না, টাকা দিতে বলে। জিহু এটিএম থেকে টাকা উঠিয়ে যখন তাকে দিতে যাবে তখন দেখে জঙ্গি ড্রাঙ্ক হয়ে নিচে শুয়ে পড়েছে। এরপর জুহি জঙ্গিকে কাঁধে উঠিয়ে তার হোটেলে নিয়ে যায়। এখানে জঙ্গি বলে, ওই বেটা, জানিস আমি কার মেয়ে? আমি আমার বাবার মেয়ে। আমার বাবা হলো এই শহরের সব থেকে বড় মদখোর, এই জন্য আমি ড্রিঙ্কস করা একদমই পছন্দ করি না, তবে তোমার জন্য করতে হলো। এটা বলে জিহুকে মারতে থাকে। ওই সময় জঙ্গির ফ্রেন্ড জঙ্গিকে নিতে আসে। আসলে জিহু তাকে ফোন করেছিল নিয়ে যাওয়ার জন্য। জঙ্গিকে এমন কেয়ার করতে দেখে জিহু জেলাস হয়ে বলে, এটা কি তোমার গার্লফ্রেন্ড? কিম বলে, হ্যাঁ, আমি জঙ্গির বয়ফ্রেন্ড। জিহু বলে, এই মেয়েটার হুশ আসলে সে আমাকে খুঁজবে। কিম বলে, মানে? তখন জিহু তাকে টাকার বান্ডেল দেখায়। এটা দেখে কিম মনে করে জঙ্গি নিশ্চিত তার সাথে খারাপ কাজ করেছে, তার বদলে সে টাকা দিবে। সকালে ঘুম থেকে উঠে কিম আর জঙ্গির ভেতর ঝগড়া লাগে। তখন জঙ্গি বলে, তুমি কি আমাকে গরিব মনে করছো? জানো, কাল রাত্রে আমি $2,00,000 ইনকাম করেছি। তখন জঙ্গি থেমে যায় আর মনে পড়ে, আমি তো কালকে জিহুর কাছ থেকে টাকা নেয়নি এবং সে তার বাসার অ্যাড্রেসটাও মনে করতে পারে না। তখন কিম সিরিয়াস হয়ে জঙ্গিকে বলে, তুমি টাকার জন্য ওই ছেলেটার সাথে শুয়েছিলে? এটা শুনে জঙ্গি কিমের পায়ে মারে এক লাথি আর বলে, শালা তুই আমার বন্ধু নাকি শত্রু? আমি ড্রিঙ্কস কম্পিটিশনে উইন হয়েছিলাম, তাই টাকা দিতে চেয়েছিল, আর তুমি বলছো আমি তার সাথে শুয়েছিলাম কিনা?
পরে জঙ্গি ওই এজেন্সির সাথে মিট করে যে তাকে কম টাকায় ফ্রান্সে পাঠাবে এবং তাকে তার তিলে তিলে গড়া কষ্ট করে ওই 14 লক্ষ টাকা দিয়ে বলে আমি কালকে বাকি 2 লক্ষ টাকা দিয়ে দেব। মহিলাটি বলে ঠিক আছে, এই ফর্মে তোমার ফ্লাইট নম্বর আছে, এটা নিয়ে কালকে তুমি এয়ারপোর্টে পৌঁছে যেও। ফাইনালি কালকে জঙ্গি স্টাডি করতে ফ্রান্সে যাচ্ছে, তার স্বপ্নটাও বাস্তবায়ন করবে, এজন্য সে খুবই খুশি। জঙ্গি ওই দিন কাজে যায় এবং সমস্ত কাজ সে নিজেই করে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। জঙ্গি বলে আমি কাল থেকে আর আসবো না, কালকে আমি এত সময় ফ্রান্সে থাকবো। এটা শুনে আন্টিরা সবাই মন খারাপ করে তার জন্য এবং তাকে জড়িয়ে ধরে অনেক দোয়া করে। ওয়েল ডিয়ার। পরের দিন জিহু এবং তার সমস্ত ফ্যামিলি দাদার সম্পত্তির ভাগ নিতে যায়। জিহু এবং জিহুর বাবা তো সেই লেভেলের খুশি ছিল। এখানে জিহুর বাবার 3 বোনও এসেছিল। 3 বোন বলে বাবা মনে হয় সবকিছু ভাইয়ের নামে লিখে দিয়ে গিয়েছে। এটা শুনে জিহু এবং বাবা আরো বেশি খুশি হয়। এরপর দাদা মারা যাওয়ার আগের ভিডিওটা প্লে করা হয়। দাদা বলে আমি যখন অসুস্থ হতাম তখন বড় মেয়েটা আমার অনেক খোঁজ নিত, এজন্য আমার সম্পদের 30% আমি বড় মেয়েকে দিয়ে গেলাম। বাকি 2 মেয়েও মাঝে মধ্যে আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিত, এজন্য বাকি 2 মেয়েকে 10% করে দিয়ে গেলাম। আর আমার ছেলে হলো একমাত্র কামসোরার ঠারকি পোলা, সারা জীবন আমার টাকা নিয়ে মজা মাস্তি করেছে। সে একটা দিন আমাকে ফোন করেও আমার খবর নেয়নি, এজন্য বাকি 50% সম্পদ আমি গরিবদের মাঝে দান করে গেলাম। এটা শুনে জিহু আর জিহুর বাবা পুরাই হতাশ। তারা দুজন এই সম্পদ নিয়ে কত স্বপ্ন দেখেছিল, আজ সমস্ত স্বপ্ন মাটি হয়ে গেল। এখানে সিন কাট হয়। পরে আমরা জঙ্গিকে দেখি, সে সবকিছু প্যাকিং করে নিয়েছে, কারণ আজ সে ফাইনালি ফ্রান্সে যাচ্ছে। তবে সে যার যোগাযোগে ফ্রান্সে যাচ্ছে, যাকে সে টাকা দিয়েছে, তার ফোনটা বন্ধ দেখাচ্ছিল, হয়তো তার ফোনে চার্জ নাই। ওদিকে জিহু আর জিহুর বাবা চার্চে গিয়ে গডের কাছে কান্না করে আর প্রার্থনা করতে থাকে যে গড তুমি কোনোভাবে আমাদের ভাগটা ফিরিয়ে দাও। এটা দেখে জিহুর মা ভালোই মজা নেয় আর তার স্বামীকে বলে তোমার বাবা তোমাকে বহু কিছু দিয়েছিল, কিন্তু তুমি তো সবকিছু মেয়েদের পিছনে খরচ করে দিয়েছো। জিহু বলে মা তোমার তো সম্পদ আছে, তুমি আমাকে কিছু দিয়ে দাও, এমনিতে তো তুমি মারা যাওয়ার পর সবকিছু আমার হয়ে যাবে। এটা শুনে জিহুর মা প্রচন্ড খেপে যায় আর বলে যেমন বাপ তেমন ছেলে, আমি মরে যাওয়ার আগে সব টাকা গরিবদের মাঝে ডোনেট করে যাব, বাস্টার্ড কোথাকার। জিহুর বাবা বলে আমরা দুজন এখন ভিখারি হয়ে গিয়েছি, এজন্য ভিখারি মনে করে আমাদের কিছু দান করো। কিন্তু জিহুর মা প্রচন্ড খেপে যায় এবং ওখান থেকে চলে যায়। ওদিকে জুহি তাকে বারবার ফোন দিতে থাকে কিন্তু উঠায় না, এজন্য সে সোজা কোম্পানিতে চলে যায়। আর যে সে পুরাই শকড হয়ে যায়, কারণ সে যে মহিলার কাছে টাকা জমা দিয়েছে ওই মহিলাটি একটা ফ্রডবাজ। সে জঙ্গির টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এটা শুনে জঙ্গি নিচে বসে খুবই কান্না করতে থাকে আর কান্না করতে করতে বলে আমার সাথে সবসময় এমন হয় কেন। ওদিকে আমরা দেখি কিম যে অফিসে কাজ করে ওখানে মিন জয়েন হয়। আসলে মিনের মা এই কোম্পানির শেয়ার হোল্ডার, তবে মিনের মা মিনকে অফিসের বস না বানিয়ে এমপ্লয় বানিয়েছে, যাতে করে সে শুরু থেকে বিজনেস বুঝতে পারে। কিন্তু মিন সারাদিন বসে সেলফি নিতে থাকে, কোনো কাজ কামি করে না। আচ্ছা ডিয়ার, তোমাদের দিকে কি বৃষ্টি হয়েছে? আমাদের দিকে কিন্তু 4-5 দিন ধরে ঝড় বৃষ্টি লেগেই আছে। তোমরা সবাই কমেন্ট করে বলো তো তোমাদের দিকে ঝড় বৃষ্টি হয়েছে কিনা এবং জায়গার নামটাও বলে দিও। অপরদিকে জিহুর মা জিহুকে একটা পেন ড্রাইভ দিয়ে বলে তোমার দাদা তোমাকে এটা দিতে বলেছিল। জিহু বলে কাম সারছে, দাদা বাকি 50% মনে হয় গোপনে আমার নামে করে গিয়েছে। এরপর সে দ্রুত ওই ভিডিওটা প্লে করে। দাদা বলে আমার কলিজার জিহু, তোমার জন্য আমার পুরানো বাড়িটা রেখে গেলাম, তুমি ওই বাড়িটাকে খাজানা মনে করে ওখান থেকে তোমার বিজনেস শুরু করো। তবে ওই বাড়িটায় প্রচুর লোন আছে, ওই লোনগুলো তুমি শোধ করে দিও। এটা দেখে জিহুর মুখের ফুটফুটে হাসিটা চলে যায় আর বলে সবার কত কিছু দিয়ে গিয়েছে আর আমাকে কর্জে ডুবে থাকা একটা বাড়ি দিল, সে দাদা। এরপর সে তার দাদার দেওয়া পুরানো বাড়িটা দেখতে যাচ্ছিল। ওই সময় জঙ্গি তার নাম্বারটা ম্যানেজ করে তাকে কল করে আর বলে আমি ওই ডিমসর মেয়ে বলতেছি, তুমি আমার সেই 2 লক্ষ টাকা দিবে না? জিহু বলে আমি দাদার পুরানো বাসাতে যাচ্ছি এবং আমি ওখানকার অ্যাড্রেস তোমাকে পাঠাই দিচ্ছি, তুমি ওখানে চলে আসো। জিহু তার দাদার পুরানো বাড়িতে পৌঁছে যায়, তবে বাড়ির অবস্থা করুণ হয়ে পড়েছে। বাইরে লতাপাতায় ছেয়ে গিয়েছে আর ভেতরে চারিদিকে বই ছড়ানো। এরপর সে সব জায়গায় উল্টে পাল্টে দেখতে থাকে দাদা তার জন্য কোনো খাজানা রেখে গিয়েছে কিনা। তবে সে পুরানো বই কিতাব ব্যতীত কিছুই পাচ্ছিল না। ওখানে জঙ্গিও পৌঁছে যায়, তবে জিহুর কানে হেডফোন লাগানো ছিল, এজন্য সে তার কথা শুনতে পায় না। তখন জঙ্গি ওষুধ খেয়ে ডাইরেক্ট জিহুর গায়ে গিয়ে পড়ে। এরপর সে জিহুকে ধাক্কা মেরে দেয়। জিহু খুব খারাপ ভাবে পিছনে পড়ে যায়। এটাতে তার ওই এক্সপেন্সিভ লিমিটেড অডিশন ঘড়িটাও ভেঙে গিয়েছে। এজন্য জিহু জঙ্গির উপর খুবই খেপে যায়। জঙ্গি বলে চিল্লাতে হবে না, আমি তো
তোমার কাছে 2 লক্ষ টাকা পাই, তুমি ওটা থেকে তোমার ঘড়ির দামটা কেটে নিও। জিহু বলে, আরে গাধা, এই ঘড়ির দাম পুরো 1 কোটি টাকা। এটা শুনে জঙ্গি পুরো শকড হয়ে যায়। জিহু বলে, তুমি নতুন একটা কিনে দাও, না হলে এটা ঠিক করে দাও, আর ঠিক করতে 10 লক্ষ টাকা লাগবে। জঙ্গি তাকে বহু রিকোয়েস্ট করে বলে, আমি 8 লক্ষ টাকা দিব, তোমার কাছে আমি 2 লক্ষ টাকা পাই, তার মানে আর 6 লক্ষ টাকা আমি তোমাকে কিস্তিতে দিয়ে দিব। জিহু বলে, ওকে ঠিক আছে, তবে একটা শর্ত আছে, আমি যখনই তোমাকে ডাকবো বা ফোন করব তুমি সাথে সাথে রেসপন্স করবে। এরপর জঙ্গি বাইরে এসে নিজের উপরে রাগ করে মাটিতে লাথি মারতে থাকে। পরের সিনে আমরা জিহুর মায়ের হাতে অন্য একটা পেন ড্রাইভ দেখি। এখানে আমরা জানতে পারি জিহুর দাদা জিহুর জন্য অনেক সম্পদ রেখে গিয়েছে। তার মাকে বলেছে জিহু যখন নিজের থেকে কিছু করতে শিখবে তখন তার কাছে দিতে, না হয় সে সবকিছু ধ্বংস করে ফেলবে। পরের দিন জিহু জঙ্গিকে কল করে পুরানো বাসায় আসতে বলে, আর জঙ্গিকে বলে, তুমি কই থেকে টাকা শোধ করবে, তুমি বরং এই বাড়িটা পরিষ্কার করে দাও, বিনিময়ে আমি তোমাকে ½ টাকা মাফ করে দিব। এরপর জঙ্গি চার্চে যেয়ে উদাসীন হয়ে প্রার্থনা করতে থাকে, প্লিজ গড আমাকে আমার টাকা ফিরিয়ে দাও, আর ওই ফ্রড এজেন্সিকে পুলিশের হাতে ধরিয়ে দাও। তখন জিহুর মা জঙ্গির নিকটে যেয়ে বসে আর তার প্রবলেমের ব্যাপারে জিজ্ঞাসা করে। জিহু বলে, গড আমার উপরে অনেক রেগে আছে, আমি ডিম চুরি করেছি, সাইকেল চুরি করেছি, মায়ের টাকাও চুরি করেছি, এজন্য গড আমাকে কখনোই ক্ষমা করবে না। জিহুর মা বলে, অবশ্যই করবে, গড অনেক ক্ষমাশীল। এটা শুনে জঙ্গি খুবই খুশি হয়ে যায় এবং জিহুর মাকে জড়িয়ে ধরে। পরে সে জিহুর ওই পুরানো বাসায় যায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে। ওই সময় ওখানে মিন আসে আর জঙ্গিকে দেখে বলে, তুমি কাজের লোক রেখেছো নাকি? তবে জিহু কিছু বলে না। এরপর মিন জিহুকে বাইরে নিয়ে যায় আর টাইট করে তাকে জড়িয়ে ধরে। এটা দেখে কেন জানি জঙ্গির খুবই জ্বলে। আমার মনে হয় জঙ্গি মেয়েটা জিহুকে লাইক করতে শুরু করেছে। এরপর মিন ভিতরে এসে জঙ্গিকে ওখানে দেখে খোঁটা দিয়ে বলে, আজকাল ছেলেমেয়েরা পড়াশোনা করে না, এজন্য এমন পরের বাসায় কাজ করে করে তাদের দিন চালাইতে হয়। আর জিহুর দিকে তাকিয়ে বলে, ওই ভাল্লুকটা এত সেজে গুজে আছে কেন? এসব শুনে জঙ্গি মনে মনে বলে, শালা আমার রাগ উঠলে কিন্তু এক বাড়ি দিয়ে শেষ করে দিব। এরপর তারা দুজন এখান থেকে চলে যায় আর জঙ্গি সকাল থেকে কাজ করতে করতে সন্ধ্যা বানায় ফেলে। তখন জিহু এখানে আসে আর তার সমস্ত বাসাটা এত ক্লিন দেখে সারপ্রাইজড হয়ে যায়। জঙ্গি তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। এরপর জিহু তার জন্য 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসে এবং জঙ্গির ঘুমান্ত ফেস দেখে তার কাছে ডলের মতো কিউট লাগে, এজন্য সে এক নজরে তাকে দেখেই যাচ্ছিল। পরে সে জঙ্গির নিকটে যায় এবং ঠান্ডা গ্লাস তার মুখে ধরে। জঙ্গি চমকে ওঠে। এরপর জিহু তাকে ওই ড্রিঙ্কসটা খাইতে দেয়। এখানে সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি জিহু এবং তার বাবা মা একসাথে ডিনার করতে বসে। তার মা বলে, প্লিজ গড আমাদের পরিবারকে সবসময় এমন হাসি খুশি রেখো। জিহু তখন বলে, আচ্ছা বাবাও কি আমাদের ফ্যামিলির সদস্য? এখানে আমরা জানতে পারি জিহুর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল বহু বছর আগে, কিন্তু বর্তমানে তার বাবা তার ফ্যামিলিতে এসে থাকছে আর এটাতে তার মা কিছুটা খুশিও আছে। ওদিকে জঙ্গি সারাদিন কাজ করে ডাইরেক্ট ওয়াশরুমে চলে আসে। এসে দেখে কিম গোসল দিচ্ছে। কিম তো পুরাই টাসকি খেয়ে যায়। জঙ্গি বলে, এমন লজ্জা পাওয়ার কি আছে, তোমার তো জাঙ্গিয়া পরা আছে। এরপর কিম বাইরে এসে খুবই চিল্লায়, বলে, তুমি কেমন মেয়ে, একটা ছেলের এমন অবস্থা দেখে তুমি চোখও বন্ধ করনি? তখন জঙ্গি কিমের কোলজে যেয়ে বলে, তুমি আমার চোখে চোখ রেখে দেখো, আমার মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। এরপর সে কুক মেরে ওয়াশরুমে চলে যায়। পরে যখন কিম অফিসে যাচ্ছিল তখন জঙ্গি জানালা দিয়ে তাকে ফ্লাইং কিস দেয়। এটা দেখে কিমের মনে লাড্ডু ফুটে। পরের দিন দেখি জিহুর ভাইয়ের অফিসে আরেকটি পার্টি চলতেছিল। ওখানে কিম জঙ্গিকে ফ্রিতে খাওয়ার জন্য ইনভাইট করে। জিহু এসেছিল। মিন এসে জিহুর সাথে সেলফি নেয়। তখন জিহু জঙ্গিকে দেখতে পায়। যখন সে জঙ্গির কাছে যায় তখন একটা ছেলের সাথে তাকে পরিচয় করায়। আসলে ছেলেটা ফ্রান্স থেকে কোরিয়াতে এসে হারিয়ে গিয়েছে। তার আচরণ একটু পাগলের মতো। সে নিজেকে রকস্টার বলে দাবি করে। জিহু বলে, বেচারা খুবই গরিব, এর নিকটে খাওয়ার মতো কোনো টাকা নেই, তাই আমি এখানে তাকে ফ্রিতে খাওয়াতে নিয়ে এসেছি। একটু পরে কিম জঙ্গিকে সমস্ত খাবার এনে দেয় খাওয়ার জন্য, আর এটা দেখে জিহু খুবই জেলাস হয়। জঙ্গি ও মিন আর জিহুকে একসাথে দেখে খুবই জেলাস হয় আর বলে, মেয়েটা মনে হয় তার গার্লফ্রেন্ড। পরে জঙ্গি ওখানে ড্রিঙ্কস দিয়ে বানানো টাওয়ারটা দেখতে থাকে। তখনই ওই পাগল রকস্টারের পায়ে তার জড়িয়ে যায়, যেটার কারণে উপরের লাইট জঙ্গির মাথায় পড়ছিল। তবে জিহু নিজের জানের বাজি রেখে জঙ্গিকে বাঁচায়, কিন্তু জিহুর প্রচন্ড আঘাত লাগছিল। পরের সিনে আমরা দুজনকে হসপিটালে দেখি। জিহুর জ্ঞান ফিরলে নার্সকে বলে, জঙ্গির কি হয়েছে, সে অজ্ঞান কেন? নার্স বলে, জঙ্গি অজ্ঞান না, সে ঘুমাচ্ছে। জিহু তার আরামের ঘুম হারাম করে দেয়। জঙ্গি ঘুম থেকে উঠেই বলে, তোমার কি অনেক আঘাত লেগেছে? জিহু বলে, হ্যাঁ, মাথায় প্রচন্ড ব্যথা। আসলে তোমার সাথে আমার দেখা হলে আমার কোনো না কোনো ক্ষতি হয়ে যায়। জঙ্গি বলে, আমি প্রমিস করছি আর কখনো তোমার সামনে আসবো না। জিহু বলে, আরে পাগলি, আমি তো মজা করলাম, আসলে এসব ফাও কথা। এরপর জিহু প্ল্যান করে সে তার দাদার ওই পুরানো বাড়িটায় একটা বার ওপেন করবে।
তবে তার কাছে কোনো টাকা ছিল না। ওদিকে জঙ্গি ওই পাগল রকস্টারের সাথে বসেছিল। সে একটু একটু কোরিয়ান ভাষা জানতো। জঙ্গি বলে, তুমি কেমন রকস্টার, একটা গান শোনাও তো। তবে তার গান শুনে জঙ্গির ফেটে যায়, এতই বাজে গাইছে সে। আসলে সে নামে নামে রকস্টার ছিল। পরের সিনে আমরা জিহুকে দেখি। তার একটা বড় ধরনের রোগ আছে, সেই কারণে সে রাত্রে ঘুমাতে পারে না। রাত্রে ঘুমালে সে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে। এজন্য তার প্রতিনিয়ত ঘুমের মেডিসিন নিয়ে ঘুমাতে হয়। আজ সে মেডিসিন নিতে যেও নেয় না। সে শুয়ে শুয়ে জঙ্গিকে কল করে, বলে তুমি ঘুমাওনি? জঙ্গি বলে না। এরপর তারা বেশ কিছু সময় নর্মালি গল্প করে। তবে আজ জিহুর গল্প করতে করতে ঘুম চলে আসে। এক ঘুমে সকাল 9টা বেজে যায়। জিহু ঘুম থেকে উঠে অবাক হয়, আমি তো মেডিসিন নিছিলাম না, তাহলে কিভাবে ঘুম আসলো? সকালে সে তার মায়ের কাছে কিছু টাকা চায় বিজনেস শুরু করার জন্য। তবে তার মা যখন জানতে পারে সে ড্রিঙ্কস এর বিজনেস করবে, এটা শুনে তার মা কোনো টাকাই দেয় না। এরপর জিহু বাইরে গিয়ে একটা খুবই এক্সপেন্সিভ কার্ড দেখে। তার বাবা বলে, এটা আমার, আর আমি এটা তেমন একটা বের করি না, তাই কেউ জানে না যে এটা আমার কার। বলো, কারটা খুবই সেক্সি না? জিহু বলে, হ্যাঁ বাবা, খুবই হট। বাবা বলে, এই কারটাকে আমি আমার বউয়ের মতো ভালোবাসি। জিহু বলে, বাবা তোমার কারটা অনেক হট, চলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি। বাবা বলে, হ চলো। তবে যাওয়ার আগে কারটা এক নজর দেখে যায়। তারা যখন ফিরে আসে তখন কিছু লোক কারের সবকিছু চেক করে জিহুকে বলে, কারটা খুবই ভালো কন্ডিশনে আছে, এজন্য তোমাকে আমরা বহু টাকা দিতে রাজি আছি। আসলে জিহু প্ল্যান করে কারটা বিক্রি করে দিয়েছে। তবে তার বাবা মানে না। জিহু বলে, আরে ফার্স্ট টাইম তোমার ছেলে বিজনেস করতে যাচ্ছে, এমন করতে নেই মেরে জানেমান। এরপর জিহুর বাবার সামনে দিয়ে বাবার বউকে নিয়ে চলে যায়। জিহু ওই টাকা দিয়ে তার বাসাটা পুরো ডেকোরেশন করে নেয়। জঙ্গি ওর সাথে থেকে সবকিছু হেল্প করে, অবশ্যই টাকার বদলে। এরপর জঙ্গি বলে, তুমি তোমার বাড়ির মেইন শেফ আমাকে বানাও। জিহু বলে, তুমি রান্না করতে পারবে না। তাই প্রমাণ হিসাবে জঙ্গি রান্না করতে শুরু করে। জঙ্গির রান্নার স্টাইল দেখে জিহু মনে মনে বলে, আমি তো এই মেয়েকে দেখে মনে করেছিলাম একে দিয়ে শুধু সাফ সাফাই করানো যাবে, তবে মেয়েটার দেখে অনেক ট্যালেন্ট। জিহু তার খাবার টেস্ট করে এবং ফাইনালি তাকে এইবারের মেন শেফ বানিয়ে দেয়। ওদিকে মেন কিমকে বলে, আচ্ছা জিহু যে মেয়েটাকে বাঁচিয়েছিল ওই মেয়েটা কে? মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? এটা শুনে কিম নার্ভাস হয়ে যায় আর ঘাবড়ে যেয়ে বলে, হ্যাঁ আমার গার্লফ্রেন্ড ছিল। মেন বুঝে যায় কিম জঙ্গিকে অনেক আগে থেকে লাইক করে। ওদিকে রাত্রে শুয়ে শুয়ে জিহু তার ফোনে জঙ্গির ফটো দেখতে থাকে এবং বারবার তার প্রতি ক্রাশ খাইতে থাকে। জঙ্গিও শুয়ে শুয়ে জিহুর ফটো জুম করে করে দেখে আর মনে মনে বলে, ছেলেটা সত্যি খুবই হ্যান্ডসাম। পরের দিন জঙ্গি জিহুর বারে পৌঁছায় আর আজ সে জিহুকে দেখে পুরাই ফিদা হয়ে যায়, কারণ জিহুর চুলের স্টাইল এবং তার লুক পুরাই চেঞ্জ। জিহু বলে, এমন ভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আমার প্রেমে পড়ে গিয়েছো? জঙ্গি বলে, আরে না, এমনটা না। জঙ্গি বলে, আচ্ছা বার তো সবাই রাত্রে খুলে, তুমি দিনে কেন খুলবা? জিহু তার কানে কানে বলে, আসলে আমি রাত্রে মেয়েদের সাথে রোমান্স করি আর মেয়েদের বেডে নিয়ে অনেক খুশি দিই, এটাই আমার রাতের বিজনেস। এটা শুনে জঙ্গি ওখান থেকে মারে এক দৌড় আর বাইরে এসে বলে, কি ফাজিল ফোলা, মজা নেওয়ার জায়গা পায় না। এরপর জঙ্গি ওই পাগল ছেলেটাকে জিহুর নিকটে নিয়ে আসে আর বলে, তোমার বারে তো অনেক লোক লাগবে, এই ছেলেটা অনেক গরিব, তুমি তাকে ওয়েটারের জব দিয়ে দাও। জঙ্গির এমন এক্সাইটেড দেখে জিহু পাগল রকস্টারের জব দিয়ে দেয়। তখনই ওখানে কিউট একটা মেয়ে আসে এবং তার নাম রোজ। সে খুবই সুন্দর করে ককটেল রেডি করতে পারে। রোজ বলে, আমি এই বারটেন্ডিং এর কাজ 16 বছর বয়স থেকেই করছি, সাথে আমার অফিসিয়ালি সার্টিফিকেটও আছে। জিহু বলে, হ্যালো ম্যাম, বেশি খুশি হওয়ার প্রয়োজন নাই। রোজ বলে, তুমি বলার কি, আগে বস আসুক, বস আমার ড্রিঙ্কস টেস্ট করে খুশি হয়ে যাবে। তখন জঙ্গি বলে, ইনি হলো এখানকার বস বা ওনার। এবার মেয়েটা নরম গলায় বলে, সরি বস, এটা টেস্ট করে দেখেন। জিহু এটা টেস্ট করে সারপ্রাইজড হয়ে যায় এবং তাকেও কাজে রেখে দেয়। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। পরের দিন সর্বপ্রথম তাদের বার ওপেন করা হয়, তবে সারাদিন বসে থেকেও কোনো কাস্টমার তাদের ওখানে আসে না। অনেকক্ষণ পর 2টা কাস্টমার ওখানে আসে। এটা দেখে তাদের খুশির কোনো সীমা থাকে না, স্পেশালি জিহুর। এরপর দেখতে দেখতে বহু কাস্টমার তার বারে আসতে থাকে। সবাই মিলে কাস্টমারদের অনেক যত্ন আপ্যায়ন করে আর যেহেতু মেয়েদের সাথে ফ্লার্ট করে মেয়েদের খুবই বিনোদন দেয়। তবে কিচেন থেকে এসব জঙ্গি উকি মেরে দেখে খুবই জেলাস হয়। এটা রোজ দেখে বলে, উকি মেরে কি দেখছো, তুমি কি বসকে লাইক করো? তবে জঙ্গি বলে, না না, কিন্তু রোজ বললে, চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। এরপর জিহুর বাবা মা জিহুর বারে ঘুরতে আসে আর জঙ্গিকে দেখে তার মা বলে, আরে তুমি এখানে? এবং জঙ্গিকে জিহুর বারে কাজ করতে দেখে অনেক খুশি হয়। বলে, আমি মনে করেছিলাম এখানে জিহু ছোট ছোট কাপড় পরা মেয়েদের কাজে রেখেছে। শোনো, জিহু যদি কখনো উল্টাপাল্টা কিছু করে সাথে সাথে আমাকে কল করবা, আমি ওকে সে লেভেলের পিটানি দিব। জিহু তখন বলে, মা তুমি
কাকে কি বলছো? তো নিজেই তোমার চাষ থেকে ডিম চুরি করেছিলাম। জঙ্গি বলে তোমার বলা লাগবে না, আমি আন্টিকে সবকিছু বলে দিয়েছিলাম। রাত্রে জঙ্গি যখন বাসায় যাচ্ছিল তখন জিহুর রাত্রের মেয়েদের সাথে রোমান্সের বিজনেসের কথা মনে পড়ে। এজন্য সেভাবে জিহু এখন নিশ্চিত মেয়েদের সাথে বেডে আছে। তাই সে চুপি চুপি চেক করতে জিহুর রুমের দিকে যায়, তবে রুমের ভেতর কেউই ছিল না। একটু পর জিহু ওয়াশরুম থেকে বের হয়, তখন জঙ্গি বেডের নিচে লুকিয়ে পড়ে, কারণ উপরের ফ্লোরে কাউকে আসা অ্যালাউ ছিল না। এরপর সে কোনোভাবে চুপি চুপি তার রুম থেকে বের হয়ে যায় এবং বাইরে গিয়ে বলে, তাহলে জিহু আমার সাথে মিথ্যা বলেছে, আসলে সে তো কোনো মেয়ের সাথে এমন খারাপ বিজনেস করে না। পরের দিন আমরা দেখি মিন জঙ্গিকে প্রচুর অপমান করে, বলে তুমি আমার বয়ফ্রেন্ডের পিছনে পড়ছো কেন? তোমার মতো গরিব মেয়েরা বড় লোকের ছেলেদের পিছনে ঘুরে তাকে ফাঁসিয়ে বিয়ে করে নেয়, তবে তুমি এসব স্বপ্ন দেখা বন্ধ করে দাও। মিনের মুখ থেকে এসব কথা শুনে জঙ্গি খুবই হার্ট হয়। সে এখন চাইলেও জিহুকে ভুলতে পারছে না, তাই সে রাত্রে চিন্তিত হয়ে জিহুর বাড়ির সামনে এসে বসে কান্না করতে থাকে। ওই সময় জঙ্গি ওখানে আসে আর বলে, বাসায় যাও, অনেক রাত হয়ে গিয়েছে। জঙ্গি কান্না কান্না গলায় বলে, তুমি সর্বদা আমার সাথে এত ভালো বিহেভ কেন করো? আমি জানি তুমি মিনকে ভালোবাসো এবং তোমার আর আমার ভিতর অনেকটা ডিফারেন্স। তোমার এত কেয়ার পেয়ে আমি তোমাকে লাইক করতে শুরু করেছি। জিহু অবাক হয়ে বলে, মানে? জঙ্গি বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি শত চেষ্টা করেও তোমাকে ভুলতে পারছি না। তবে জিহু কোনো অ্যান্সার না দিয়েই ওখান থেকে চলে যায়। জিহু তো জঙ্গিকে ভালোবাসে, তাহলে সে এমনটা কেন করছে সেটা আমরা সামনে দেখতে পাবো। পরের সিনে আমরা দেখি জঙ্গি আর কিম কথা বলছিল। ওই সময় জঙ্গির বড় ভাই এসে কিমের দরজায় নক করে। জঙ্গি তার ভাইয়ের ভয়েস শুনে বুঝতে পারে এটা তার বড় ভাই, এই জন্য সে অন্য দরজা দিয়ে পালিয়ে যায়। আসলে জঙ্গির বড় ভাই কিমের বন্ধু, সে শহরে এসেছে জবের খোঁজে। সে তো আর জানে না তার বোন তার বন্ধুর সাথে একই বাসায় থাকে। সে মনে করে তার বোন ফ্রান্সে চলে গিয়েছে পড়াশোনা করতে, এজন্য তার ভাই যতদিন এখানে থাকবে ততদিন তো জঙ্গি কিমের রুমে থাকতে পারবে না। এরপর সে চুপি চুপি জিহুর বারে চলে যায় আর সে জিহুর বারের স্টোর রুমে গিয়ে শুয়ে পড়ে। এটা জিহু দেখে ফেলে, তাই সে না দেখার ভান করে ওখান থেকে চলে যায়। পরের দিন তাকে কিছু ব্যবহার করার জিনিস দিয়ে বলে, এগুলো স্টোর রুমে রেখে দিও, ওখানে ডগ থাকে, আর তুমি যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ওখানে গিয়ে বসতে পারবে। আসলে সে জানে যে জঙ্গি স্টোর রুমে থাকে, তাই সে না জানার ভান করে এসব কিছু দিয়েছে যাতে ওখানে থাকতে জঙ্গির কোনো সমস্যা না হয়। কিছুদিন পর জঙ্গির ভাই জঙ্গিকে কিমের সাথে দেখে নেয়। জঙ্গি তার ভাইকে দেখে মারে এক দৌড়। তার ভাই তার পিছু পিছু দৌড়াতে থাকে আর বলে, তোদের দুজনকে শেষ করে দিব, এটাই তোর ফ্রান্স তাই না? একটা পর্যায়ে জঙ্গিকে ধরে ফেলে। এরপর সে সবকিছু তার ভাইকে বুঝাই, বলে যে এজেন্সি আমার টাকা মেরে নিয়ে ভেগে গিয়েছে। তখন তার ভাই বলে, আমি এই শহরে যতদিন জব না পাই আমার খরচ তোমরা দুজন উঠাবে, আর যদি না ওঠাও আমি সব কথা মাকে গিয়ে বলে দিব। এটাতে জঙ্গি আর কিম রাজি হয়ে যায়। পরের দিন একটা লোক বারে এসে বহু কিছু খায়, তবে টাকা দিতে চায় না। রোজ তাকে টাকা দিতে জোর করলে সে রোজকে জোরে থাপ্পড় মারতে যায়, তবে রোজকে বাঁচাতে জঙ্গি ছুটে আসে আর থাপ্পড়টা জঙ্গির লাগে। এটা জিহু দেখে আর লোকটাকে একটা ফ্লাইং কিক মারে, বলে, শালা আমার প্রিয় মানুষের গায়ে হাত তোলা তোর সাহস কত? পরে সে জঙ্গিকেও অনেক বকা দেয়, হিরোগিরি দেখাতে গিয়েছিলে তাই না, যদি কিছু হয়ে যেত। এরপর তাকে বলে, আমি জানি তুমি আমার রেস্টুরুমে থাকো, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। এটা বলে তাকে উপরে নিয়ে যায়। সে আগে থেকে জঙ্গির জন্য একটা রুম রেডি করে রেখেছিল, সেখানে তাকে থাকতে দেয়। এটা দেখে জঙ্গি তো অনেক খুশি হয়। জিহু জঙ্গিকে অনেক কেয়ার করে। পরের দিন ফাইনালি সে জঙ্গিকে মনের ফিলিংস বলে দেয়, বলে, আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর ওই যে ঘড়িটা ভেঙে দিয়েছিলে এটার টাকা তোমার কাছ থেকে এর জন্য চেয়েছিলাম যাতে করে আমি তোমার কলেজে আসতে পারি। তবে আমাদের দুজনের মাঝে মিন এসে বাধা হয়ে দাঁড়িয়েছে। তুমি বলতে পারো আমি মিনকে কেন এত কলেজে আসতে দিই? তার পিছনে বড় একটা কাহিনী আছে। মিনের ভাই আমার ভালো বন্ধু ছিল। একদিন সে রাগ করে বাড়ি থেকে জঙ্গলের দিকে চলে যায়। আমি তাকে ফিরিয়ে আনতে তার পিছু পিছু যাই। তবে ছোট্ট একটা পাহাড় থেকে সে নিচে পড়ে গিয়েছিল এবং তার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিল। ওখানে কোনো হেল্প করার কেউই ছিল না, না ছিল ফোনে কোনো নেটওয়ার্ক। আমি তাকে একটা জায়গায় বসিয়ে রেখে পাহাড়ের উপরে যাচ্ছিলাম, দেখি নেটওয়ার্ক আসে কিনা। তখন মিনের ভাই মানে আমার বন্ধু আমাকে বারবার বলেছিল, বন্ধু এখানে আমাকে একা রেখে যাস না। তবে আমি তার কথা না শুনে একটু দূরে যাই আর নেটওয়ার্ক পাইলে মিনের ফ্যামিলিকে ইনফর্ম করি, কিন্তু এসে দেখি আমার বন্ধু ওখানে নাই। পরের দিন সকালে পুলিশ তার লাশটা নিয়ে আসে, হয়তো তাকে কোনো জঙ্গলি জানোয়ার মেরে ফেলেছিল। আমি যদি আমার বন্ধুকে ছেড়ে না যাইতাম হয়তো আমার বন্ধু বেঁচে থাকতো। এজন্য আজও আমি আমার বন্ধুর খুনি নিজেই মনে করি। আর মিনের ভেতর আমি আমার বন্ধুকে দেখি এবং ওকে বোনের মতো ভালোবাসি। তবে ও আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, এজন্য আমি ওকে জোর করেও দূরে ঠেলে দিতে পারি না। সবকিছু শুনে জঙ্গি বলে, তোমার এটাতে কোনোই দোষ নাই, তুমি তো তাকে বাঁচানোর জন্য দূরে গিয়েছিলে। ফার্স্ট টাইম জিহু জঙ্গির কথা শুনে রিয়েলাইজ করতে পারে আসলেই তো আমার কোনো
কোনো দোষ ছিল না, একমাত্র জঙ্গি তাকে ঠিক মতো বুঝতে পেরেছে এবং তাকে রিয়েলাইজ করাতে পেরেছে তার কোনো দোষ ছিল না। এখানে জিহু তার মনের ফিলিংস জঙ্গিকে বলে দেয় এবং তাকে লং একটা কিস করে। দুজনই খুবই খুশি ছিল। ওদিকে মিন আর কিম যখন জানতে পারে জঙ্গি আর জিহু রিলেশনশিপে গিয়েছে তখন তারা খুবই হার্ট হয়ে অনেক ড্রিঙ্কস করে। তবে সব থেকে বেশি ড্রিঙ্কস করে জঙ্গির ভাই মানে কিমের ফ্রেন্ড, কারণ সে বহুদিন পর ফ্রি ড্রিঙ্কস পেয়েছে। ড্রাং হয়ে তারা তিনজন রোডে হাঁটতে থাকে আর গল্প করতে থাকে। হাঁটতে হাঁটতে জঙ্গির ভাই একটা খাম্বার সাথে কপালে ঠুল খেয়ে নিচে পড়ে যায়। মিন আর কিম গাড়িতে উঠে বাসায় যাচ্ছিল। কিম মিনের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। তখন মিন কিমকে দেখে বলে ছেলেটা অনেক হ্যান্ডসাম। সকালে উঠে জঙ্গির ভাই বলে আমার কপালে এটা কি হয়েছে, আসলে কালকে যে ঠুল খেয়ে পড়ে গেছিল এটা তার মনে নাই। এটা শুনে কিম আর মিন দুজনই হাসতে থাকে। পরের দিন কিম জানতে পারে জঙ্গি এখন জিহুর সাথে থাকে। এটা জানতে পেরে সে রাগ করে সোজা জিহুর বাসায় চলে যায় আর জোর করে জঙ্গিকে নিয়ে আসতে চায়। বলে আমার বেস্ট ফ্রেন্ডকে তুমি তোমার রুমে রাখার কে? জিহু তখন জঙ্গিকে টান দিয়ে বলে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়ার তুমি কে? দুজনের ভেতর বেঁধে যায় ঝগড়া। দুজন দুজনকে গায়ের বলে ঘুষি মারতে যায়। মাঝে জঙ্গি চলে আসে আর বেচারির অবস্থা কিছুটা এমন হয়। পরে তারা দুজনে জঙ্গিকে সরি বলে। এখানে সিন কাট হয়। পরের সিনে দেখি জিহু আর জঙ্গি খুবই সুন্দর টাইম স্পেন্ড করছে। আজ তাদের প্রথম ডেট। তারা সমুদ্রের কিনারে হেঁটে বেড়ায় এবং অনেক মজা মাস্তি করে। এরপর রাত হলে একটা হোটেলের রুমে থাকে। এখানে জিহু জঙ্গিকে কিস করে দেয় এবং তারা একে অপরের হাত ধরে ঘুমায় যায়। পরের দিন সকালে জিহু ঘুম থেকে উঠে নন স্টপ জঙ্গিকে দেখতে থাকে এবং ঠাস করে জঙ্গিকে কিস করে দেয়। জঙ্গির ঘুম ভেঙে যায় আর জিহুকে টাইট করে জড়িয়ে ধরে। পরের দিন সকালে তারা দুজন ঘুম থেকে উঠলে জিহু জঙ্গিকে পুনরায় একটা রোমান্টিক কিস করে। তো ডিয়ার এখনো পর্যন্ত যারা যারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে দাও ডিয়ার। ওদিকে মিল সবসময় এখন কিমের সাথে থাকে, মানে দুজনই একে অপরকে ভালোবেসে ফেলেছে। আর রোজ কিউট মেয়েটা জিহুর বড় ভাইয়ের প্রেমে ফেসে গিয়েছে, মানে জিহুর বড় লাজুক ভাইটাও চুম্মা দিতে শিখে গিয়েছে। এরপর আমরা 1 বছর পরে সিন দেখি। জিহুর বারে এখন অনেক কাস্টমার আসে এবং জঙ্গি ওই 1 বছরে ফ্রান্স থেকে স্টাডি করে বড় শেফ হয়ে এসেছে। 1 বছর পর জিহু জঙ্গিকে কাছে পেয়ে অনেক খুশি। আর আমরা তো জানি জিহুর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল, এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তাই আজকে হঠাৎ জিহুর বাবা পাবলিক প্লেসে এসে জিহুর মাকে প্রপোজ করে দেয়। জিহুর মাও তাকে খুশি খুশি অ্যাকসেপ্ট করে নেয়। বর্তমানে তাদের ভিতরে যে দূরত্ব ছিল এটাও ঠিক হয়ে যায়। সবশেষে আমরা মেইন কাপলকে দেখি, তারা বর্তমানে রোমান্সের উপরে আছে। ড্রামার সব কাপলরা অনেক খুশি। এই খুশির সাথে শেষ হয়ে যায় আমাদের আজকের এই কিউট ড্রামাটি। ডিয়ার তোমার কমেন্টের কথা মনে আছে তো? তোমাদের দিকে ঝড় বৃষ্টি হয়েছে কিনা? আর তোমার জেলার নামটাও বলে যেও। আমরা কিন্তু পরপর অনেকগুলো কোরিয়ান ড্রামা দেখে ফেললাম। তোমরা আমাকে অনেকজনে সাজেস্ট করো ভাই এই ড্রামাটা এক্সপ্লেনেশন করেন। হয়তো তোমরা বিভিন্ন সাইট থেকে ছোট ছোট ক্লিপ দেখে এই ড্রামাগুলো এক্সপ্লেনেশন করতে বলো। তবে দেখো একটা ক্লিপস দেখে কিন্তু সেই ড্রামাটা কেমন হবে, ড্রামার গল্পটা কেমন হবে এটা কখনো অনুমান করা যায় না। আমি যদি ওই ড্রামাগুলো এক্সপ্লেনেশন করি তুমি নিজেও দেখবা না ওটা। আমি তোমাদের জন্য সবসময় টপ রোমান্টিক আর ফানি ড্রামাগুলোই এক্সপ্লেন করি। আর আমি 100% জানি এটা তোমাদের সবার কাছে ভালো লাগে। সো তোমরা কষ্ট করে ড্রামার নামটা সাজেস্ট করো না, কারণ আমি সবসময় বেছে বেছে ড্রামাগুলো এক্সপ্লেনেশন করি। আমি যে ড্রামাটা এক্সপ্লেনেশন করব ওই ড্রামাটা তোমার কাছে অনেক ভালো লাগবে, কারণ ওই গল্পটা যদি আমার কাছে ভালো না লাগে তাহলে আমি নিজেই এক্সপ্লেনেশন করি না। নেক্সটেও তোমাদের জন্য সুন্দর একটা ড্রামা আসতেছে, সবাই রেডি থেকো। আর আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে বলতেছি আমাদের যে ড্রামা চ্যানেলগুলো আছে এগুলো কিন্তু ইউটিউবে টিকতেছে না। ইউটিউব নিজেই রিমুভ করে দিচ্ছে, প্লাস কোম্পানি থেকে স্ট্রাইক মেরে রিমুভ করে দিচ্ছে। সব থেকে বড় কথা আমি তোমাদেরকে হারাতে চাই না, এই জন্য সেকেন্ড চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি সেকেন্ড চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি। তো ডিয়ার ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ফানি এবং রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনের সাথে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।